প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা নির্বাচন ও নির্বাচন কমিশন বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সংসদ অধিবেশনে এই নির্বাচন এবং নির্বাচন কমিশন প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেই সূত্র ধরেই মূলত আমরা আজ এই টক শোতে আলোচনার জন্য এই সাবজেক্টটা আমরা বেছে নিয়েছি। আপনারা জানেন যে সংসদে যে কথাগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে এখন মানুষ আর ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না। কেন যেতে চাচ্ছে না সেটা আমরা একটু সন্ধান করার চেষ্টা করব। কে কি বলছেন সেটা একটা বোঝার চেষ্টা করব। নির্বাচন কমিশনের সমালোচনা হয়েছে। সামনে নির্বাচন জাতীয় নির্বাচন আস্তে আস্তে ঘনিয়ে আসছে। নির্বাচন কমিশন পুনর্গঠন কিভাবে হবে, কোনটা করলে গ্রহণযোগ্য হতে পারে, সেসব বিষয়েও আমরা আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিই। অনলাইনে সংযুক্ত হয়েছেন আমার সঙ্গে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য আওয়ামী লীগ, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর কাজী মারিফুল ইসলাম, অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। সাইফুজ্জামান শিখর, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনছি। আচ্ছা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি সংসদ সদস্য। সংসদে আলোচনা সম্পর্কে আপনি জানেন যে সংসদে নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনা উঠেছে। এখন মূল যে কথাটা সেটা হচ্ছে যে এখন আর মানুষ ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে না বা যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না। তার কারণ তারা মনে করছে যে নির্বাচনের ফলাফল তারা আগের থেকেই ধারণা করতে পারছে। এরকম আলোচনা এসেছে সংসদে এবং বিভিন্ন জনের কথা বলছেন। আপনি এই কথার সাথে একমত কিনা? আপনার বক্তব্য কি? যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষ ভোট কেন্দ্রে যায় না, এই কথাটা কিন্তু ঠিক না, সঠিক না। আমরা যদি জাতীয় সংসদ নির্বাচন যেটা উপনির্বাচন গুলো হচ্ছে সেখানে হয়তো আমরা কিছুটা ভোটার উপস্থিতি কম লক্ষ্য করছি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কিন্তু আশাব্যঞ্জক। অনেক ভোটার যাচ্ছে, 75%, 80% ভোটার যাচ্ছে। তো এই কারণেই এটা বলার কোনো সুযোগ নাই যে মানুষ সেন্টার বিমুখ বা ভোট দিতে যাচ্ছেন না। তবে আমরা পরিলক্ষিত হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের যে উপনির্বাচনগুলো, সেসব নির্বাচনগুলোই ভোটার উপস্থিতি কম। যেমন গতকাল সিলেটে একটি নির্বাচন হয়েছে, আপনারা জানেন। সেই নির্বাচনে প্রায় 32-33% ভোট কাস্ট হয়েছে। তো কারণটা, এটার যেটা কারণ আমি মনে করি সেটা হচ্ছে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে এই সিট জয় পরাজয়ে সরকারের উপর কোনো প্রভাব রাখবে না, এই কারণে কিছু ভোটার ভোট কেন্দ্রে যায় না। পাশাপাশি বিএনপি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, সেটাও একটা কারণ। এবং যারা প্রার্থী থাকছেন তারা ঠিক নির্বাচনটা জমিয়ে উঠতে পারছেন না, যার কারণে মানুষ জাতীয় সংসদের উপনির্বাচনে কিছুটা ভোটারদের উপস্থিতি কম পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী যেভাবে মাঠে থাকে সেইভাবে অন্য দলের প্রার্থীরা মাঠটা সেইভাবে থাকছেন না। তারা নির্বাচনের নামে অংশ নিচ্ছেন, কিন্তু বেসিক্যালি আসলে নির্বাচনটা ঠিক ওইভাবে তারা আমি অন্য আলোচকের কাছে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, এই উপনির্বাচনের কথাই যদি ধরি, সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী যদি মাঠে থাকেন, বিএনপি প্রার্থী থাকুক বা না থাকুক, কিন্তু আওয়ামী লীগের যে ভোটাররা তারাই কি মাঠে যাচ্ছে বলে আপনার মনে হয়? তারাও কি, যে সংখ্যক আওয়ামী লীগের ভোটার, তারা কি যাচ্ছে বলে মনে হয় আপনার? দেখেন, একটা জিনিস যেটা, যে যখন ভোটাররা জানছেন যে আমাদের প্রার্থীর বিজয় লাভটা নিশ্চিত হচ্ছে, আওয়ামী লীগ প্রার্থী বিজয় লাভ করছেন, সেই ক্ষেত্রে কিছু ভোটার তো যায় না, এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা, তো ঠিক আছে, আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনি সংসদের কথা শুনেছেন। সাইফুজ্জামান শিখরও বললেন যে ভোট কেন্দ্রে যে মানুষ না যাওয়ার যে আগ্রহ দেখাচ্ছে না,
যে ব্যাখ্যা দিলেন সেটাই কি আসল নাকি অন্য কোনো কারণ আছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক জনাব প্রফেসর কাজী মারুফুল ইসলাম এবং সাইদুজ্জামান শেখর এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে বিষয়টি আপনি আজকে অবতারণা করেছেন এটা কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে একটি মারাত্মক প্রশ্ন বলে আমি মনে করি। কারণ বিগত বেশ কিছু নির্বাচনে আপনি দেখবেন যে ভোটারদের উপস্থিতির সংখ্যা ক্রমে কমে যাচ্ছে, অথচ বাংলাদেশে একসময় ছিল, এখানে স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক আছেন, ওনার নিশ্চয়ই গবেষণা আছেন, ওনার নিশ্চয়ই বহু অভিজ্ঞতা আছেন, যে বাংলাদেশের নির্বাচনটা কিন্তু একটা সময় উৎসব ছিল। আমরা যেমন ঈদের, মুসলমানরা ঈদ করি, হিন্দু সম্প্রদায় পূজা করে, এই ধরনের একটা উৎসবের মতো সেজে গুজে সকালবেলা ভাত টাত খেয়ে আমরা ভোট দিতে যেতাম, ছোট আমরা দেখেছি। কিন্তু আপনি দেখবেন যে এই ধারাটা বিশেষ করে 90-এর পর তো এটা ব্যাপক আকার ধারণ করেছিল যখন এরশাদের পতনের পর, যার জন্য 91, 96, 2001 এবং 2008-এর নির্বাচনগুলোও গ্রহণযোগ্যতা নিয়ে খুব একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। কিন্তু আমরা কি দেখলাম, 2014-তে যখন আওয়ামী লীগ 154 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেলেন, এবং ওই নির্বাচন তো তারা করলেন তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা বলেন অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য। পরবর্তীতে আপনি দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনগুলিকে একই কায়দায় প্রতিপক্ষ প্রার্থীদেরকে মাঠ থেকে বিতাড়িত করা, তাদের প্রচারে বিঘ্ন সৃষ্টি করা, রেজাল্ট ম্যানিপুলেট করা ইত্যাদির কারণে সাধারণ মানুষের মাঝে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে যে নৌকা মানেই তো বিজয়। এখানে নৌকা, একটা কথা খেয়াল করবেন যে নৌকা, আমরা যারা একেবারে রুটের রাজনীতি করি এই সংকটটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ফেস করি। কারণ আপনার যখন একটা নির্বাচন কন্ডাক্ট করে সাধারণত এসপি, ডিসি, ওসি, ওনো, এবং এই সরকার দেখবেন প্রশাসনকে এমন নগ্ন দলীয়করণ করেছে, তারা আমাদেরকে হয়তো ফর্মালি তারা স্বীকার করবে না, কিন্তু ইনফরমালি কিন্তু আমাদেরকে তারা বলে, দেখেন নৌকায় যদি পরাজয় হয় তাহলে আমার কি এখানে থাকার কোনো সুযোগ আছে? আমাকে এখান থেকে ট্রান্সফার করতে পারে, আমাকে ওএসডি করতে পারে, আমার চাকরির ক্ষেত্রে আগামী দিনে সংকট হতে পারে। যার জন্য প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে এমন একটা পরিবেশ তৈরি করে যে ভোটাররা যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলে, কারণ তারা জানে যে রেজাল্টটা নির্ধারিত। আপনি দেখেন ওখানে সাইদুজ্জামান শেখর কিছু কথা বলেছে, এই ঢাকা শহর যেখানে আমরা যদি এখন বলি যে এখানে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী বসবাস করে, এখানে আপনার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটরা এখানে থাকেন, এবং আপনাদের মতো এই মিডিয়ারদের সুতীক্ষ্ণ দৃষ্টি যেখানে, সেখানে আপনি যদি দেখেন ধানমন্ডির মতো জায়গায়, এবং আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জায়গা ধানমন্ডি, সেখানে মাত্র 15,000 ভোটে এমপি নির্বাচিত হয়েছে। অথচ ধানমন্ডির যদি আপনার ধারাবাহিক ইতিহাস দেখেন, ওই সিটে কখনো 1.5 লাখ 2 লাখ উপরের নিচে কোনোদিন ভোটার হতে পারে নাই, মানে নির্বাচিত হতে পারে নাই। অর্থাৎ জনগণ তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, কারণ জনগণ মনে করছে যে আমরা যে সমর্থনটা দেব, আমরা যে ভোটটা দেব, সেটার প্রতিফলন রেজাল্টে হবে না। এখানে শেখর বলেছে যে আওয়ামী লীগ একটি কথা প্রায় বলে থাকে, আমি কিন্তু কোনো কথা পক্ষপাতিত্ব বলতেছি না, যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ভোটের একটি পার্মানেন্ট ফলাফল আছে। আপনি যদি দেখেন, আমরা 91 থেকে যদি স্ট্যান্ডার্ড নির্বাচনগুলি দেখি, যে আওয়ামী লীগের ভোট 33% থেকে 35%, এটা ফিক্সড, এটা বলা হয়েছে পপুলার ভোট তাদের। বিএনপির কিন্তু একই অবস্থা। তা আপনার আজকে ডেমরা দেখেন, আপনি একটা উপনির্বাচন হয়েছে, তাহলে আওয়ামী লীগের এই 33% ভোট তো তাদের যাওয়ার কথা, সেখানে ডেমরা ভোট কাস্ট হয়েছে মাত্র 5%। অর্থাৎ আওয়ামী লীগের লোকজনও এই যে সরকার এবং প্রশাসনের যে কারুকার্য, এটার ক্ষেত্রে তারাও কিন্তু উৎসাহটা হারিয়ে ফেলেছে। কারণ সকল মানুষের মধ্যে একটা বিবেকবোধ, সকল মানুষের মধ্যে একটা মনুষ্যত্ববোধ, এটা তো কাজ করে। কিন্তু বর্তমান সরকার যে অবস্থায় গিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে পৌঁছিয়েছে, এখানে আমার মনে হয় কোনো আস্থা এবং নির্বাচনের প্রতি কোনো বিশ্বাস, এবং বিশেষ করে নির্বাচন কমিশনের একটা দলীয় ভূমিকার কারণে মানুষ সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। অনেক ধন্যবাদ ডক্টর কাজী মারুফুল ইসলাম। দুইজন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদের বক্তব্য দিয়েছেন। আপনি একজন পর্যবেক্ষক হিসেবে, আমি জানি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনি কাজ করেন, আপনি মাঠ পর্যায়ে গবেষণাও করেছেন। আপনার কাছে আসলে এই বিষয়টা কি মনে হয়, মানুষকে এই উপনির্বাচনে, যেমন সাইফুজ্জামান শিখর বলেছেন যে
উপনির্বাচনের কারণে মানুষ হয়তো অনেকে উৎসাহ দেখায় না, সেটা আওয়ামী লীগের লোকও ওই একই কারণে দেখায় না, নাকি পুরো নির্বাচনী ব্যবস্থার উপরই মানুষের একটা আস্থা কমে গিয়েছে? আপনার পর্যবেক্ষণ কি? জি, ধন্যবাদ। আমি আমার সহ আলোচক দুজনের বিজ্ঞ রাজনীতিবিদ তাদের আলোচনা শুনছিলাম। আমার মনে হয় যে তাদের দুজনের কথাতেই খানিকটা যুক্তি আছে, তবে যুক্তিটা বোধহয় তাদের কথা থেকে আরেকটু প্রসারিতভাবে যদি আমরা দেখি, যে আমরা যখন ভোটারদের আচরণের কথা বলছি তখন আসলে আমাদেরকে দেখতে হবে যে জনমনস্তত্ত্বের যে জায়গাটা, অর্থাৎ আমরা একটা সামগ্রিকভাবে একটা জনগোষ্ঠীর তাদের যে মনস্তত্ত্বটা আছে সেই মনস্তত্ত্বের কোনো পরিবর্তন হলো কিনা সেই জায়গাটা একটু দেখার ব্যাপার। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক আচরণ, অর্থাৎ একটা আমরা ধরেন একটা রাষ্ট্র গঠনের একটা অন্যতম উপাদান হচ্ছে যে একটা জনগোষ্ঠী থাকতে হয়। তো সেই জনগোষ্ঠী মানে হচ্ছে যে আসলে একটা প্যাসিভ জনগোষ্ঠী না, এটা ধারণা করা হয় যে একটা রাজনৈতিকভাবে সচেতন একটা জনগোষ্ঠী। ফলে সেই সচেতন জনগোষ্ঠীর যে রাজনৈতিক আচরণ সেখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তো আমরা যে সাইকোলজির যে সমস্ত বিষয়গুলো আছে কিংবা পলিটিক্যাল সাইকোলজির যে জায়গাগুলো আছে সেখান থেকে আমরা দেখেছি যে কোনো আচরণের পিছনে মানুষ বা ভোটার, আমরা যে কোনো ব্যক্তি আচরণের পিছনে তার কতগুলো কারণ থাকে। সেই আর কারণের মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে তার একটা কালচার যদি থাকে, অর্থাৎ সেই দীর্ঘদিনের কোনো একটা ঐতিহ্য যদি থাকে সেটা তাকে প্রভাবিত করে। আরেকটা জিনিস যেটা খুব প্রভাবিত করে সেটা হচ্ছে যে তার ইনসেন্টিভটা কি আছে, অর্থাৎ আমি ভোট দিতে যাব কিংবা আমি যে কোনো একটা প্রসেশনে অংশ নিব কিংবা যে কোনো একটা কাজ করব, সেক্ষেত্রে ওইটার বিনিময়ে আমার কোন উপযোগ আমি অর্জন করতে পারবো, আমার কি লাভ হবে সেই জায়গাটা। আর তৃতীয়ত হচ্ছে যে এই পুরো ব্যবস্থা সম্পর্কে আমরা যে ন্যারেটিভ তৈরি করেছি আমাদের ডিসকোর্সে, আমাদের বর্তমান সমাজে যে বয়ানটা প্রচলিত আছে, এই তিনটা জিনিস মানুষের আচরণকে প্রভাবিত করে। তাই আমি যদি মনস্তত্ত্বের জায়গা থেকে দেখি, মনস্তত্ত্বের জায়গাতে আমাদের মূলত খুব যে বেশি পরিবর্তন হয়েছে এরকম না, অর্থাৎ আমরা একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আছি। সেই জায়গাটাতে খুব বড় ড্রামাটিক কিংবা বৈপ্লবিক কোনো পরিবর্তন এই মুহূর্তে হওয়ার মতন ঘটনা ঘটেছে সেটা আমি বলবো না। কিন্তু আচরণের জায়গায় যদি ইনসেন্টিভ এবং যে ন্যারেটিভ, এই দুটো জায়গায় যদি আমি একটু যুক্ত করি, অর্থাৎ তার সে কি লাভ হচ্ছে সেটা যদি দেখে আর গল্পটা কি আছে সেটা যদি দেখি, তাহলে দেখব যে আসলে মানুষ তখনই কোনো একটা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন বা হতে চাইবেন যদি দেখে যে তার যুক্ত হওয়ার ফলে একটা আউটকাম, একটা ফলাফল তৈরি হবে। এখন মানুষ যদি দেখেন যে আমি ভোট দিতে যাচ্ছি কিন্তু ভোট দেওয়ার যে আমার ভোটটা আসলে শেষ পর্যন্ত আমার পছন্দ তৈরিতে কোনো প্রভাব ফেলছে না, অর্থাৎ সে যদি দেখে যে তার ভোট দেওয়া না দেওয়াতে আসলে ওই প্রার্থী নির্বাচিত হওয়া না হওয়ার মধ্যে কোনো প্রভাব পড়ছে না, তাহলে সে ওখানে নিরুৎসাহিত হবে, অর্থাৎ সে কোনো তার লাভালাভ দেখছে না। আর তৃতীয় কারণটা হচ্ছে যে এই ভোট সংক্রান্ত, নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে ন্যারেটিভ, যে বয়ান আমরা এই ইতিমধ্যে তৈরি হয়েছে সেটার মধ্যেও আমরা যদি দেখি তাহলে একটা ক্ষমতাহীন একটা বয়ান তৈরি হয়েছে, অর্থাৎ মানুষের কোনো প্রয়োজন নেই, ভোটারের কোনো প্রয়োজন নেই, নাগরিক অধিকারের কোনো প্রয়োজন নেই। এটা যারা ক্ষমতাশীল, যারা ডমিনেন্ট যারা গ্রুপ, সেটার মধ্যে রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেটার সঙ্গে প্রশাসনের যে সমস্ত শাখা প্রশাখাগুলো আছে তারা, এবং পুরো নির্বাচন ব্যবস্থার সাথে যারা কেন্দ্রীয় যে প্রতিষ্ঠানটি সেই নির্বাচন কমিশনের যে তাদের যে ভূমিকা, সেটা দিনের পর দিন একাধিক নির্বাচনে তাদের ভূমিকাটা প্রশ্নের মুখে পড়েছে। ফলে সার্বিকভাবে আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা, এক রকমের দীর্ঘমেয়াদী এক রকমের ডিপ ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে যে এটাতে আর কিছু হবে না, আর আমরা কি করব। এই যে একটা বয়ান তৈরি হয়েছে যে এটাতে কিছু হবে না, এই বয়ানের কারণে দেখা গেছে যে মানুষের মধ্যে সার্বিকভাবে একটা নিরুৎসাহ কাজ করছে। এটা আমি সাময়িক মনে করি। আচ্ছা, সাইফুজ্জামান শিখর, আপনি বক্তব্য শুনেছেন, এই বক্তব্য থেকে আমি প্রশ্নটা এভাবে করতে চাই, মানুষের যে আচরণ বা মানুষ যে ভোট দিবে, যেটা ডক্টর কাজী মারুফুল ইসলাম বলেছেন যে তিনি ভোট দিবেন, তার ভোটটা ফলাফলে কোনো প্রভাব রাখবে, এইরকম একটা বিষয় যখন থাকে তখন ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা দিতে পারে। যদি আগে থেকেই জানে যে ফলাফল কি হবে, সেক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ নাও থাকতে পারে। আরেকটা হলো হতাশা, এই যে নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন দেখে একটা হতাশা তৈরি হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি?
ডক্টর কাজী মারুফুল ইসলাম বলেছেন, উনি পক্ষান্তরে যেটা বলার চেষ্টা করলেন, আমার কাছে মনে হয়েছে যে যে কোনো নির্বাচনেই এই রেজাল্ট পূর্ব নির্ধারিত থাকে। উনি এই টাইপের কথা বলার চেষ্টা করেছেন, যেটা আসলে বাস্তবতার সাথে সম্পূর্ণভাবে ভিন্ন। বাস্তবতা সেটা না। গতকালকের উপনির্বাচনে আপনারা দেখেছেন যে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ছিলেন, তিনি নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিজয়ী প্রার্থীকে কংগ্রাচুলেট করেছেন। আমার যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের এবিএম মোশাররফ হোসেন উনিও বলার চেষ্টা করেছেন যে 2008-এর ইলেকশন 9-এর ইলেকশনটা ঠিক আছে, এরপরে যে 14 সালের পর থেকে নির্বাচন প্রক্রিয়াটা নষ্ট হয়েছে। আমরা যদি 18 সালের নির্বাচনটা দেখি, সেখানে কিন্তু প্রায় 75-80% ভোট পড়েছে। সুতরাং ভোটার যে যায় নাই, এটা কিন্তু সঠিক না। এবং এই 18 সালের পরে যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো যদি আপনি দেখেন, সেসব নির্বাচনে কিন্তু 70-80% ভোট কাস্ট হয়েছে। এবং আমাদের যে কথাটি বলছিলাম, কাজী মারুফুল ইসলাম যেটা বলেছেন, পূর্ব নির্ধারিত, এইটা হওয়ার কোনো সুযোগ নাই। পূর্ব নির্ধারিত কিভাবে রেজাল্ট হবে? ভোট হচ্ছে, সেখানে ভোট কাউন্টিং করে ডিক্লারেশন দেওয়া হচ্ছে, সেখানে কেন পূর্ব নির্ধারিত থাকে কি করে? এরকম অবাধ্যর কথা বলাটা তো ঠিক না। এখন যেটা আমি মনে করি যে মোশাররফ ভাই বলেছেন, 15ই ফেব্রুয়ারি 96 সালে ওনারা একটি উপনির্বাচন করেছিলেন, ভোটারবিহীন উপনির্বাচন। সেই অভিজ্ঞতা ওনাদের থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সরকার চেষ্টা করেছেন বরাবরই যে একটি জবাবদিহিমূলক সরকার এবং নির্বাচন ব্যবস্থা কায়েম রাখতে, এবং সেভাবেই কিন্তু সচেষ্ট আছে। আপনি যদি 2014 সালে দেখেন, 14 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে আনার জন্য, নির্বাচনে আনার জন্য। তাদের সাথে ডায়লগ হয়েছে, একসাথে বসার জন্য সময় নির্ধারণ হয়েছে, স্থান নির্ধারণ হয়েছে, এমনকি লাঞ্চ বা ডিনারে কি খাবেন সে মেনু পর্যন্ত ঠিক হয়েছে। কিন্তু কেন কোন অদৃশ্য শক্তির বলে সেদিন তারা নির্বাচনটি বয়কট করলেন, করে ওনারা সন্ত্রাসের পথ বেছে নিলেন, অগ্নি সন্ত্রাসের পথ বেছে নিলেন, মানুষ হত্যা করলেন, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করলেন, গাছপালা কেটে রাস্তা বন্ধ করে দিলেন, ব্যবসা প্রতিষ্ঠান। নির্বাচনে আসতে অসুবিধা কি? যদি আমি মোশাররফের কাছে প্রশ্ন করি যে আপনাকে তো সরকার পরিবর্তন করতে হলে নির্বাচন ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই, আপনাকে তো নির্বাচনের মধ্যে দিয়েই সরকার পরিবর্তন করতে হোক বা যে কোনো কিছু করতে হলে নির্বাচনের মধ্যে দিয়ে। এখন নির্বাচন বয়কট করে আপনি কোন পন্থায় সরকার পরিবর্তন করবেন? এটা তো এই পর্যায়ে আপনি আপনাকে রাখি, দেখে আমি এই প্রশ্নের উত্তরটা একটু নিয়ে নিই এবিএম মোশাররফ হোসেনের কাছে। এটা কিন্তু অনেকেই, শুধু আওয়ামী লীগের নেতারা না, অনেকেই বলার চেষ্টা করেছেন যে বিএনপি কখনো নির্বাচনে যায়, কখনো বয়কট করে, বয়কট করার কথা বলে আবারও যায়, বলে আমি মানুষকে বোঝাতে চাই যে আসলে নির্বাচন কিছু হয় না। আপনাদের স্ট্র্যাটেজি কি, আর শেখর সাহেবের প্রশ্নের উত্তর কি দিবেন? না, এখানে শেখর সাহেব একজন ছাত্রনেতা ছিলেন এবং এখন বর্তমান সংসদ সদস্য। আমার মনে হয় যে একটি নির্বাচন, এখানে নির্বাচন এক্সপার্ট একজন স্যার আছেন যিনি পড়ান আমাদেরকে। দেখবেন নির্বাচন শুধু একটা শব্দ না, নির্বাচনের সাথে কাছে কিছু অনুষঙ্গ আছে। যেমন নির্বাচন উপযোগী একটা পরিবেশ দরকার আছে, প্রার্থীদের আপনার সমান সুযোগ সুবিধার দরকার আছে, এবং প্রশাসন এবং নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা দরকার আছে, এবং ভোটাররা যে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবে এ ধরনের একটা নিশ্চিত পরিবেশ আপনাকে নিশ্চয়তা দিতে হবে, না হয় কিন্তু আপনি নির্বাচন হবে না। এখন শেখর সাহেব যে কথাটি বলেছেন যে বিএনপি নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে যায়নি, বাংলাদেশের ইতিহাস কি বলে আপনি দেখেন যে বাংলাদেশের দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু দল নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে টুকটাক যে প্রশ্ন উত্থাপিত হয় তাই না, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমি শেখর সাহেবকে বলছি যে উনি বলেছে 1996 সালে 15ই ফেব্রুয়ারি বিএনপি একটি ভোটারবিহীন নির্বাচন করেছে। আমি যদি তাকে আপনাদের বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা সেদিন বেগম খালেদা জিয়ার অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না বলে নির্বাচন বর্জন করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপস্থাপন করে সেই দাবি বাস্তবায়নের জন্য আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছিলেন।
তো যদি 96 সালে ওই পরিবেশে একজন দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না হয়, তো তার চেয়েও তো পরিস্থিতি এখন অবনতি, তখন এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে, এর নিশ্চয়তাটা কোথায়? এই নিশ্চয়তা বাংলাদেশে নেই। এখানে আমি একটু বলি যে শেখর সাহেব বলেছে যে 2018 নির্বাচনে এত % ভোট কাস্ট হয়েছে। আমি ওই নির্বাচনে প্রার্থী ছিলাম 2018 নির্বাচনে। আপনি দেখবেন যে বাংলাদেশের যে কথাটা আমি এর আগেও বলেছিলাম যে শেখর সাহেব এখন এমপি নির্বাচিত হয়েছে এবং তার যেই সিট, তার ফাদারও একসময় এমপি নির্বাচিত ছিলেন। বাংলাদেশে ভোটের কিন্তু একটা রেশিও আছে। আমি আপনাকে একেবারে পরিসংখ্যান বাবদ দেখাতে পারি যে বাংলাদেশ থেকে সর্বশেষ মানে আপনার বাউফলে 1996 সালে একটি সিটের জয় পরাজয় নির্ধারিত হয়েছিল মাত্র 29 ভোটে। আর যদি আপনি 10 থেকে 12,000 ধরেন, 29 থেকে যদি 12,000 ধরেন, তাহলে বাংলাদেশের জয় পরাজয় নির্ধারিত হওয়ার ক্ষেত্রে 75% সিট এই শর্ত পূরণ করে। 75%, মানে 75 যদি আপনি ধরেন, তাহলে আপনি 300 সিটে 375, 225টি সিট কিন্তু জয় পরাজয় নির্ধারণ 29 থেকে ধরেন 10,000 ভোটের মধ্যে। আর বাকিগুলি আপনার বগুড়া ধরেন অথবা গোপালগঞ্জ ধরেন, সেগুলিতে পার্সোনাল ব্যক্তি ইমেজ ভেরি করে। আর 18 সালে নির্বাচনের পরিসংখ্যান যদি আমি অত কাগজপত্র নিয়ে আসি, আমি দেখাতে পারতাম। যেন আমার যেই সিট, সেখানে সেই সিটে যতবার জয় পরাজয় নির্ধারিত হয়েছে 8,000, 9,000, 10,000 এইভাবে। কিন্তু এবারের যে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 1,88,000, আমি ভোট পেয়েছি 5,000। তাহলে আপনাকে এইটাকে কোন ধরনের স্ট্যান্ডার্ড নির্বাচন বলবেন আপনি? নাম্বার 1। আমরা যদি শেখর সাহেব স্বীকার করবেন যে আমরা গোপালগঞ্জের দিকে যদি তাকাই, যে আপনি জানেন যে যে কোনো একটা রাজনৈতিক দলের কিন্তু একটি সাংগঠনিক কাঠামো থাকে, যেটাকে প্রশাসনের ভাষা স্যার কি অটোগ্রাফি কি বলে একটা জুরিসডিকশনের কথা বলছেন না, ওই যে পদবিন্যাসকে আপনারা তো একটা প্রশাসন, হায়ারার্কি, হ্যাঁ, পদসোপান আপনারা বলেন। সেখানে আপনি দেখবেন যে কোনো নির্বাচনী আসনে যে কোনো রাজনৈতিক দলের, আমি কি সেটা একটা ছোট হোক বড় হোক, তার কিন্তু মূল দল, অঙ্গ সংগঠন মিনিমাম 5,000 তার কর্মী থাকে। গোপালগঞ্জে দেখবেন ফারুক খান সাহেব যে সিটে জয়যুক্ত হয়েছেন, উনি পেয়েছে 3,69,000, আর বিএনপির প্রার্থী পেয়েছেন 123 ভোট। এটা কি বিশ্বাসযোগ্য? ইট ইজ দ্য ইলেকশন। আচ্ছা, না, আমি আপনাকে বলছি, আরেকটু বলি। এই যে 2018 নির্বাচন আরেকটা শুভঙ্করের ফাঁকি আপনি দেখেন, যেটা শেখর সাহেব বলেছে যে আপনার ব্যালটে যে নির্বাচনগুলি হয়েছে, ব্যালটে মানে 6টা সিটে কিন্তু আপনি ইভিএমে হয়েছে স্যার, সেখানে ভোট কাস্ট হয়েছে 80.88%। আর যেখানে ইভিএমে যে 6টা সেন্টার হয়েছে, সেখানে ভোট কাস্ট হয়েছে মাত্র 50%। কারণটা কি? মানে এখানে ম্যানিপুলেট করতে পারে নাই। আচ্ছা, এখন বাংলাদেশে যেখানে ভোটের আপনার 29 থেকে 10,000-এর মধ্যে রেজাল্ট হয়ে যায়, সেখানে আপনি যদি 30% ভোট আপনি অ্যাডভান্স ঢুকিয়ে রাখেন, তাহলে আপনি সেখানে রেজাল্ট তো নির্ধারিত পূর্ব হবেই। আচ্ছা, ঠিক আছে, এটা আমি সাইফুজ্জামান শেখর অবশ্যই উত্তর দেবেন। আমি ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনি যে প্রসঙ্গে আলোচনা শুরু করেছিলেন যে মানুষের মধ্যে এক ধরনের হতাশা দীর্ঘদিন থেকে দেখে দেখে বা পরিবেশ পরিস্থিতি বুঝে এক ধরনের হতাশা তৈরি হয়, কিন্তু সাথে সাথে আবার এটা বলেছেন যে এটা সাময়িক। বিশেষ করে নির্বাচন কমিশনের যে আচরণ, সেটা নিয়েও আপনি প্রশ্ন তুলেছেন। এখানে নির্বাচন কমিশন নিয়ে আমার প্রশ্ন, নির্বাচন কমিশন আসলে এই যে যেমন ভোটাররা যাচ্ছে না, এর আগে আমরা শুনেছি সিইসি বলেছেন যে ভোটারদের নির্বাচন কেন্দ্রে নেওয়ার দায়িত্ব ইসি নয়, এই বিভিন্ন রকম বক্তব্য শুনি। আপনি হতাশার কারণটা বলেছেন, কিন্তু এটা সাময়িক কেন বলেছেন? হতাশা কিভাবে কাটবে বলে আপনার মনে হয়? একটা আমার মনে হয় আমি ইতিবাচক জায়গা থেকে শুরু করতে চাই যে আসলে হতাশাটা এটা সাময়িক এই কারণেই যে কারণ বাংলাদেশের মানুষ আদতে তারা রাজনীতি সচেতন। আমরা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ধারাবাহিকতা, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আমরা সহজে হার মানি না। এদেশের মানুষ সব কিছু খুব তার উপর চাপিয়ে দিলে সেটা মেনে নেয় না, তার সংস্কৃতির মধ্যে আছে যে সে প্রতিবাদ করে। ফলে
এই প্রতিবাদের জায়গাটা যেহেতু সবসময় সক্রিয় আছে এবং এটা আমাদের একটা দীর্ঘকালের একটা একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে উদ্বোধন তার এক ধরনের জাগরণ হবে এবং সে যে জায়গাগুলোতে বাধা দেখছে সেই বাধাগুলো অতিক্রম করার একটা রাস্তা সে খুঁজে বের করবে। কিন্তু এই খুঁজে বের করার জায়গাটা যদি আমরা আরেকটু দেখি, যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলছে যে ধর নির্বাচন হচ্ছে একটা প্রতিষ্ঠান, মানে নির্বাচন সামগ্রিকভাবে নির্বাচন হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই নির্বাচন প্রতিষ্ঠানটি একটা রাষ্ট্রের সুষ্ঠুভাবে টিকে থাকার জন্য খুব জরুরি। অর্থাৎ আমরা যে রাষ্ট্রগুলোকে দেখি যে ভঙ্গুর রাষ্ট্র কিংবা যে রাষ্ট্রগুলো ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই রাষ্ট্রগুলোতে সাধারণত এই সকল প্রতিষ্ঠান, যেমন একটা কার্যকর সংসদ, যেমন নির্বাচন ব্যবস্থা, যেমন একটা সর্বজন মান্য গ্রাহ্য একটি সংবিধান, এই প্রতিষ্ঠানগুলো খুব জরুরি। তো আমাদের মধ্যে সংসদ আছে, সংসদের কার্যকারিতা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে, সেটা দীর্ঘদিনের গবেষণা আছে যে সংসদ কতটুকু কার্যকর কিংবা কার্যকর না। তো সেই সংসদে যারা যাবেন, সেই সংসদে যাওয়ার যে পন্থা, যে রাস্তা, সংবিধানসম্মত যে রাস্তা, সেটি হচ্ছে আমাদের নির্বাচন। এখন সেই নির্বাচন মানুষের কাছে, আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের কাছে প্রতি 5 বছর অন্তর অন্তর যে সুযোগটা আসে যে আমি আমার সংসদ সদস্যকে নির্বাচন করব যারা আমার হয়ে আইন প্রণয়ন করবে, আমার স্বার্থ দেখভাল করবে, এই যে সম্পর্কটা, অর্থাৎ রাজনীতিবিদদের সাথে নাগরিকদের এই যে সম্পর্কের জায়গাটা, যে সে আমার প্রতিনিধি, সেই প্রতিনিধিকে আমি নির্বাচন করব, সে যে কাজ করবে, এই জায়গাটাতে আসলে খানিকটা আমরা ক্ষয়ে গেছে সম্পর্কের জায়গাটা, যেটা আমি বলি, এটার অনেকগুলো এভিডেন্স আছে, অনেকগুলো গবেষণা আছে যেটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে ক্রমশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যারা সমর্থক গোষ্ঠী, যে কনস্টিটিউয়েন্সি যারা, অর্থাৎ যে নাগরিকরা, তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটাতে দুর্বল হয়ে গেছে। ফলে এই দুর্বলের জায়গাতেই একটা রাষ্ট্রের উদ্যোগ থাকা দরকার, নির্বাচন কমিশনের এগিয়ে আসা দরকার, যেখানে, কারণ আমার এটা রাষ্ট্রটাকে বাঁচাতে হবে, সেই বাঁচানোর একটা বড় উদ্যোগ গ্রহণকারী প্রতিষ্ঠানটা হচ্ছে আমার নির্বাচন কমিশন। কারণ পুরো নির্বাচন ব্যবস্থাটা যদি কোনোভাবে প্রশ্নের মুখে পড়ে যায়, এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমস্ত অন্যরকম পদ্ধতিগুলো আসার সম্ভাবনা থাকে। ফলে সবার জন্য নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে, মানুষকে ভোটের মধ্যে নিতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ায় তাদেরকে সক্রিয় করতে হবে। আর এই সক্রিয় করার জায়গাটা, যেটা আমি বলছিলাম, যে হতাশাটা যে তৈরি হচ্ছে, সেই হতাশা তৈরি করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষ ভূমিকাটা পালন করতে হবে। তাকে দেখাতে হবে যে তারা একটা সুষ্ঠু, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক এবং কোনো সহিংসতা ছাড়া একটা নির্বাচন তারা আয়োজন করতে সক্ষম। সেই সক্ষমতার জায়গাতে আমি যদি ছেড়ে দিই যে না, এটা আমার দায়িত্ব না, তাহলে আমরা আসলে রাষ্ট্রের কাছে যে শপথ নিয়ে নির্বাচন কমিশন আসছেন, সেই শপথের জায়গাটা কতটুকু তারা পালন করছেন, সেই প্রশ্ন কিন্তু থেকে যাবে। আমার রাজনৈতিক দলগুলোকে, পক্ষগুলোকে একসাথে করতে হবে, সেই ভূমিকাটা, উদ্যোগটা অবশ্যই নির্বাচন কমিশনকে দায়িত্বটা নিতে হবে। যে প্রশাসনের কথা বলছেন, যে প্রশাসনের ভূমিকাগুলো বারবার করে প্রশ্নের মুখে পড়ছে, সেই প্রশাসন তো আসলে নির্বাচন কমিশনের অংশ হিসেবে কাজ করে, তারা তো প্রশাসন হিসেবে নির্বাচনে কাজ করেন না। তাহলে সেই প্রশাসন যন্ত্রটাকে নিরপেক্ষভাবে নির্বাচনটাকে সুষ্ঠু প্রতিযোগিতামূলক করার জন্য যে ক্ষমতা এবং তাদেরকে পরিচালনা করার যে উদ্যোগ, যে সার্বক্ষণিক তদারকি করা, সেই কাজটা তো নির্বাচন কমিশনেরই কাজ। আজকে মিডিয়া কিংবা অন্যান্য যে পক্ষগুলো যারা সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশটাকে রক্ষা করার জন্য কাজ করে, তারাও ঠিক মতন কাজ করছেন কিনা সেইটা দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে নির্বাচন কমিশন কোনোভাবেই এখানে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না যে তাদের কোনো কাজ নেই, তারা এখানে কিছু করতে পারে না, অবশ্যই তাদের দায়িত্ব আছে। সাইফুজ্জামান শিখর, আপনি দুজনের আলোচনা শুনেছেন, সেখান থেকে অবশ্যই 2-1টা পয়েন্ট আপনার উত্তর দেওয়ার অবশ্যই আছে, সেটা দিতে চাইলে দিবেন। সাথে যে প্রশ্ন করতে চাই সেটা হলো নির্বাচন কমিশন সমালোচনা সবসময় হয়ে আসছে যে নির্বাচন কমিশন যে দায়িত্বটা পালন করার কথা, তারা সেটা করতে পারছে না। এই সমালোচনা আপনি এগ্রি করেন কিনা? সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনের আলোচনা আসছে, যে এই কমিশনের তো মেয়াদ শেষ হয়ে আসছে, পরবর্তী কমিশন গঠনের প্রসঙ্গ আসছে, তখন আমরা প্রত্যাশা করতে পারি কিনা যে একটা গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠিত হবে? সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন তো আর গঠন করা সম্ভব না। পৃথিবীর কেউই সবটুকু স্যাটিসফাইড, মানে নিজের পক্ষে হলে ঠিক আছে, না হলেই সেটা নিয়ে সর্বজন গ্রহণযোগ্য পাওয়া খুবই কঠিন। বর্তমানে যে নির্বাচন কমিশনটি কাজ করছে, সেটা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে এবং সেটার একটা সার্চ কমিটি ছিল, সেই সার্চ কমিটির মাধ্যমেই কিন্তু হয়েছে এবং সবাই কিন্তু সেটাকে অন করেছিল। এখন প্রশ্ন যেটা হয়েছে, বিএনপির যেটা প্রবলেম হয়েছে যে তারা
নির্বাচনের নামে প্রহসন করে, নির্বাচন খেলে। নির্বাচনে যদি তারা নির্বাচনটা না করে, নির্বাচন কমিশন তো তাদের জিতিয়ে দিতে পারবে না। মোশাররফ ভাই যেটা বললেন ভোটের ফলাফলের কথা, 2014 থেকে 2018 পর্যন্ত তারা যে রাজনীতিটি করেছেন এবং 2018 সালের ডিসেম্বরের নির্বাচনের আগে তারা যে পরিবেশটি সৃষ্টি করেছেন, এই পরিবেশে জনগণ কি তাদেরকে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল? তারা এমন একটি পরিবেশ, প্রথম কথা হচ্ছে যে তারা মনোনয়ন বেশিরভাগ ক্ষেত্রেই মনোনয়ন বাণিজ্য করেছে, পারফেক্ট ম্যানকে পারফেক্ট জায়গায় মনোনয়ন দেয় নাই। 1, 2 নম্বর তাদের বেশিরভাগ প্রার্থী মাঠে নামে নাই। 3 নম্বর তাদের বেশিরভাগ প্রার্থী আকাশের দিকে তাকিয়ে থেকেছে, 16 তারিখে অমুক হবে, 13 তারিখে অমুক হবে, 14 তারিখে অমুক হবে, কে যেন এসে তাদেরকে কি করে দিবে, এইরকম একটি আকাশের দিকে তাকায় তারা নির্বাচনটা করেছে। এইভাবে তো বাংলাদেশের নির্বাচন হবে না। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে গিয়ে 14 থেকে 18 সাল পর্যন্ত অগ্নি সন্ত্রাস, যেভাবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, যেভাবে দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করা, আগুন দিয়ে মানুষকে হত্যা করা, এগুলো কোনোটাই জনগণ ভালোভাবে নেয় না। এবং ওই নির্বাচনকে একদম সামনে রেখে তারা এমন অমুক জায়গার ইট খুলে নিবে, অমুকের বাড়ির অমুক করে নিবে, এমন একটা পরিবেশ, ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। জনগণ সের মতো কি বলবো আমি, যে উৎকণ্ঠিত ভাবে আওয়ামী লীগকে ভোট জানলাম, যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে বা বিএনপি যদি ভোট পায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তো সব গেল, দেশ গেল। তারা যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশটাকে যেভাবে অকার্যকর, ব্যর্থ একটা সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করেছিল, সেখানে আর মানুষ ফিরতে চায় না। জীবনযাত্রা যেখানে নাভিশ্বাস তুলে ফেলেছিল, সেখানে আর মানুষ ফিরতে চায় না। জননেত্রী শেখ হাসিনা বা বর্তমান সরকারের আমি শেষ করি, উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা যে পরিবেশটি, নির্বাচনকে সামনে রেখে যে পরিবেশটি করেছিল, মানুষকে ভীত করে ফেলেছিল। কোনোভাবেই তারা বিএনপির পক্ষে যায় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখনকার ভোটাররা এটা উপলব্ধি করেছে যে স্বাধীনতার বিরোধী রাজাকার যে শক্তি, তাদেরকে সাথে নিয়ে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে দেশের অবস্থাটা কি হবে, এই বোধটুক মানুষের ভিতরে এসেছে, যার জন্যই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এবং তারা যদি তাদের রাজনীতির সংশোধন না করে, তাহলে কিন্তু আগামী দিনেও তারা এইভাবে প্রত্যাখ্যাত হবে। সর্বশেষ আমি যে কথাটি বলি, যে আমরা শুরু করেছিলাম যেখানে, সেই কথাটি যে উপনির্বাচনগুলোই ভোটারদের সম্পৃক্ততা হয়তো কম, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই অংশগ্রহণ করছে। সুতরাং কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করছে। আমরা সংসদ সদস্যরা ভয়ে আমরা কোনো নির্বাচন প্রচারে যাই না। এই যে গতকালকে যে ইলেকশনটি হয়েছে, সেই ইলেকশনটিতে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে নাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই নির্বাচন ব্যবস্থাকে তারা ওয়েলকাম জানিয়েছে, বিজয়ী প্রার্থীকে ওয়েলকাম জানিয়েছে। শিখর, যে অনেক ধন্যবাদ। আমরা সময় যদি আরো পাই তাহলে আপনার কাছে আবার আসবো। আমি এবিএম মোশাররফ হোসেন, আপনি কি বলবেন সাইফুজ্জামান শেখরের? সাইফুজ্জামান শেখর এখন সরকারি দলে আছে, তাদের দল ক্ষমতায় আছে, সুতরাং তাদের পক্ষে কথা বলে, কিন্তু পরিসংখ্যান কিন্তু এই কথা বলে না। আপনি দেখবেন যে নির্বাচন ব্যবস্থাটাকে তারা এখন সম্পূর্ণ জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। আপনি একটা সময় এখন যদি যেমন এই প্রজন্মের যারা, যদি আপনি তাদের কাছে বলেন যে একসময় নির্বাচন হতো, আমরা ভোট দিতাম, খুব কম্পিটিশন হতো, আমরা প্রচার মিছিল করতাম, আমাদের জনসভা হতো, এগুলি কিন্তু আজকাল নাই। কারণ এই সরকারি দল যারা মানে নৌকা মার্কার, সোজা কথা এখানে একটা মার্কা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা নৌকা মার্কার লোক তারাই শুধু করতে পারবে, এইটাই সংবিধানের নিয়ম। আপনাকে আমি দু একটা উদাহরণ দিই। শেখর সাহেব অনেক কথাগুলি বলেছে, যেমন আপনি গত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো উনি বলেছে, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, বেশ কয়েক জোরের সাথে বলেছেন। আপনার নিশ্চয় মনে আছে বরিশাল নির্বাচন যখন চলে, বরিশালের রিটার্নিং অফিসার ছিলেন জনাব মুজিবুর রহমান। উনি সকাল 10টার সময় মিডিয়ায় বলেছে যে এখানে সব কেন্দ্র দখল হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত একজন নির্বাচন কমিশন জনাব তালুকদার সাহেব, উনি দায়িত্বে ছিলেন, উনি 12টার মধ্যে রিপোর্ট করেছে এই নির্বাচন বাতিল ঘোষণা করা হোক। বরিশাল নির্বাচন কিন্তু বাতিল হয়নি। আচ্ছা, না আমি একটু বলি যে আমার মনে খুব সময় নেই, খুব 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, আপনি খুলনা কি দেখবেন, খুলনা স্থানীয় সরকার নির্বাচন হয়েছে আগের রাত্রে, যারা বিএনপির এজেন্ট হবে
সেই 3 থেকে 400 এজেন্ট দরকার, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিয়েছে। তো এখন যে কথাটি বলে যে সকালবেলা আপনি বলবেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এর আগে ভোটারদেরকে মানে প্রতিপক্ষ প্রার্থীদেরকে তার এজেন্টদেরকে আপনি এলাকা ছাড়া করবেন, কারাগারে রাখবেন, তারপর আপনি বলবেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটা তো কোনো গ্রহণযোগ্য নয়। মানে 30 সেকেন্ডে যেটা উত্তরটা দেন, আমি সাইফুজ্জামান শিক্ষককে যেটা বলেছিলাম যে নির্বাচন কমিশন গঠনের যে প্রশ্ন নেই, উনি বলেছেন যে আসলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন গঠন করা আসলে অসম্ভব বিষয়, তার কারণ পছন্দ সবাইকে হবেই এমন না। আপনি দেখবেন মানে এই বিষয়ে আপনার 30 সেকেন্ড, হ্যাঁ একবারে সুনির্দিষ্ট গ্রহণযোগ্য নির্বাচন আপনি কমিশন। দেখেন আজকে বাংলাদেশের স্বাধীনতার আমরা 50 বছর পালন করছি, এখন পর্যন্ত কিন্তু এই ব্যর্থতা আমাদেরও আছে, বিএনপিরও আছে। আজকে আওয়ামী লীগ তো দীর্ঘ 12 বছর ক্ষমতা, বাংলাদেশে একটা তারা বলছে যে দিন বদলের সনদ নিয়ে তারা ক্ষমতায় এসেছে, এই প্রায় 12 বছর তারা ক্ষমতায়, তারা কি নির্বাচন কমিশনার কিভাবে নিযুক্ত হবে এই জন্য একটি আইন করতে পেরেছে? বাংলাদেশে করেনি, বরং যে সার্চ কমিটির কথা বলা হয়েছে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সার্চ কমিটিতে যে রাজনৈতিক দলগুলি থেকে যে নাম দিয়েছে, কোন দলের নামে বর্তমান যিনি নির্বাচন কমিশন আছেন নুরুল হুদা সাহেব তার নাম ছিলেন না। তারা বলতেছে এই নাম কে দিয়েছে? ওই যে মাইজব্যান্ডারি পার্টি। এখন বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ পার্টি হয়ে গেল মাইজব্যান্ডারি যে তার প্রস্তাবের যে লোকের নাম উচ্চারণ করেছে সেই লোক নির্বাচন কমিশন আমি আর সময় দিতে পারছেন, আমি ডক্টর কাজী মারুফুল ইসলাম আপনাকে দিয়ে আলোচনা শেষ করব। নির্বাচন কমিশন গঠন নিয়ে যেটা আইনে থাকার কথা, যে আইন থাকার কথা সেটা এখন পর্যন্ত হয়নি, সার্চ কমিটির মাধ্যমে হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব কিনা? অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। আমরা তো দেখেছি, মানে আমাদের এই দেশে তো গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আমরা দেখেছি, ফলে এটা অসম্ভব সেটা আমি বলবো না। এটা অবশ্যই সরকারের একটা নেতৃত্ব দরকার, অর্থাৎ সরকারকে এগিয়ে আসতে হবে, যে সরকার সহ আরও যে সকল প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে এই মুহূর্তে সংসদে আছে, সংসদের বাইরে আছে, সকল রাজনৈতিক পক্ষগুলোকে আস্থায় নিয়ে একটা আলোচনা তৈরি করা এবং সেই অনুযায়ী একটা গ্রহণযোগ্য, আমি মনে করি যে যতক্ষণ না আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সার্চ কমিটি অবশ্যই একটা ভালো পন্থা, মানে একটা রাস্তা। সেই সার্চ কমিটিটা করে একটা বিশদ করে যদি আমরা সন্ধান করি এবং সেই সন্ধান করার জায়গাতে যদি আমরা কতগুলো বৈশিষ্ট্যের কথা চিন্তা করি, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাদেরকে তালিকাবদ্ধ করব এবং সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতি আমাদের সংবিধানের 118 ধারা অনুযায়ী তাদেরকে কমিশন গঠন করবেন। তো সেটি অসম্ভব সেটা না, কিন্তু সম্ভবের জায়গার মূল জায়গাটি আছে কিনা, সেই জায়গাটি হচ্ছে যে আসলে রাজনৈতিক আলোচনাটা দরকার। রাজনৈতিক যে সংস্কৃতি, অর্থাৎ আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনাটা, তাদের একটা ঐকমত্যে পৌঁছানো দরকার যে আসলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা নিরপেক্ষ নির্বাচন চাই। ফলে তখন একটা কমিশন গঠন করাটা খুব একটা টেকনিক্যাল কাজ, এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমরা আসলে ওইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই কিনা, সেটি হচ্ছে এখন মূল জায়গা দাঁড়িয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমি খুব হতাশ হতে চাই না, আবারও বলতে চাই যে আসলে 2014-তে কি নির্বাচন হয়েছে, 2018-তে কি নির্বাচন হয়েছে, এটা নিয়ে আর এটা সবাই জানে, মানে এটা নিয়ে আর নতুন করে কোনো বক্তৃতা দেওয়ার বা কোনো এটাকে ডিফেন্ড করার কোনো জায়গা বা প্রয়োজন নেই, আসলে এটা আমরা সবাই জানি। কিন্তু সামনে যে নির্বাচনটি আসছে, আমি মনে করি যে এখনো সুযোগ আছে আমাদের দেশটাকে আমরা যদি বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর সেটার জন্য অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ সবার কাছে অবশ্যই গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন প্রয়োজন, সেই গঠনটা করা দরকার। একটু স্যার যে একটি কথা বলেছে সার্চ কমিটি, এখানে কিন্তু আরেকটা সুবাকরের ফাঁকি আছে। কোন দল নাম দিল সেটা দিয়ে আমার দরকার নেই, যদি সামগ্রিকভাবে মানে একটা প্রকাশ করা যায় যে আমরা এই কয়েকটা হয়তো 20টা নাম আমরা পেয়েছি, কিন্তু আপনি দেখা বলেছেন যে খোলামেলা, না আমি বলছি না এটা খোলা, কোন দল দিয়েছে এটা দরকার নেই, আমরা যদি নামগুলি পাই ওর মধ্যে থেকে আসছে কিনা পরে দেওয়া হয়, বলা হচ্ছে এটা ওকে দিচ্ছে। অনেক ধন্যবাদ সাইফুজ্জামান শেখর, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর কাজী মারুফুল ইসলাম আপনাকে ধন্যবাদ, এবিএম মোশাররফ হোসেন আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আলোচনা শোনার জন্য নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে। আমাদের অতীতে কি হয়েছে সেটা না ফিরে সামনের দিকে তাকিয়ে যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসে, আমার মনে হয় যেটা বলেছেন আমাদের সবারই মঙ্গল। সবাই ভালো থাকবেন।